গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ থাকছে এর ত্রয়োদশ পর্ব। 3 দিন ধরে শওকত সাহেবের জ্বর, খুব বেশি নয়, 100, 101। তবু বয়সের কারণে তিনি বেশ কাহিল হয়ে পড়লেন। শারীরিক অসুবিধা ছাড়াও কিছু কিছু মানসিক অসুবিধাও দেখা গেল। পরপর 2 দিন মুনাকে বললেন লতিফাকে তিনি পর্দার ফাঁক থেকে উকি দিতে দেখেছেন। মুনা কিছুই বলেনি, ঠোঁট বাঁকিয়েছে, যা থেকে মনে হয় সে বিরক্ত। অথচ এর মধ্যে বিরক্ত হবার কি আছে? তার কথা সে বিশ্বাস করতে না পারে সেটা ভিন্ন কথা, কিন্তু বিরক্ত হবে কেন? আগে তো শুনবে তিনি কি বলতে চান, তাও শুনেনি। ঠোঁট বাঁকিয়ে ঘরে কাজ করতে গেছে, অথচ লতিফাকে তিনি দেখেছেন। নিশি রাতে ঘুম ভেঙে দেখা, তিনি শুয়েছিলেন। জানালা দিয়ে রোদ আসছিল বলে জানালা বন্ধ করে দিতেই ঘর খানিকটা অন্ধকার হয়ে গেল। ঠিক তখন ঘরের পর্দা নড়ে উঠল। শুধু শুধু পর্দা নড়বে কেন? তিনি তাকালেন এবং দেখলেন পর্দার নিচে স্যান্ডেল পরা রোগা রোগা 2টি পা, লতিফার পা। তিনি ডাকলেন, কে? লতিফা, লতিফা। পর্দা আবার নড়ে উঠল। তিনি বিছানায় উঠে বসতেই পা সরে গেল। ঘর থেকে বেরিয়ে কাউকে দেখলেন না। মুনা অফিসে, ঘর খালি, একটি প্রাণীও নেই। শুধু রান্নাঘরে ইঁদুর খুটখুট করছে। অথচ সেই কথাটি মুনা শুনতেই চাইল না। মুনা বিরক্তি দেখিয়ে চলে গেল। সেদিনকার পুচকে মেয়ে, অথচ ভাবটা এরকম যেন পৃথিবীর সব রহস্য তার জানা। মুনার উপর তিনি গত কদিন ধরে বেশ বিরক্ত। সে স্পষ্টতই তাকে অবহেলা করছে। 3 দিন ধরে তার জ্বর যাচ্ছে, এ নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। একবার বলল না ডাক্তার দেখাও, কিংবা নিজে গায়ে কোনো ওষুধ বিষুধ আনল না। গতকাল সন্ধ্যায় তিনি দীর্ঘশ্বাস ফেলে মুনাকে শুনিয়ে বললেন, বাঁচব না, দিন শেষ। মুনা বলল, খামোকা আজে বাজে কথা বলো কেন? তিনি দুঃখিত গলায় বললেন, বাঁচব না এই কথাটা বলছি, এটা কি আজে বাজে কথা? হ্যাঁ, বাঁচবে না সেটা তো সবাই জানে, বারবার বলা দরকার কি? তিনি চুপ করে গেছেন। মেয়েটা এমন অদ্ভুত, একবারে এক একটা জিনিস নিয়ে এমন বাড়াবাড়ি করে যে রীতিমতো রাগ লাগে। এখন যেমন বাকেরে ব্যাপারটা নিয়ে করছে। সেদিন দেখলেন টিফিন ক্যারিয়ারে খাবার ভরছে। তিনি অবাক হয়ে বললেন, কার জন্য খাবার নিচ্ছিস? বাকের ভাইয়ের জন্য। কেন? খাবে সেই জন্যে। আজ ছুটির দিন আছে, কাজেই নিয়ে যাচ্ছি। তিনি আর কিছুই বলেননি। কিছু জানেন কাজটা ভালো হচ্ছে না, লোকের চোখে পড়বে, নানান জনে নানান কথা বলবে, কিন্তু এই সহজ জিনিসগুলি মুনাকে কে বুঝাবে? কিছু বলতে গেলে ফোঁস করে উঠবে। দিন দিন মেয়েটার আকাশ ছোঁয়া মেজাজ হচ্ছে। একদিন কড়া করে ধমক দিতে হবে। শওকত সাহেব জ্বর গায়ে রান্নাঘরে ঢুকলেন। ক্ষুধা হচ্ছে, সকালে কিছু খাননি। মুনা যাওয়ার সময় বলে গেছে মিট শেফে খাবার ঢাকা দিয়ে গেছে। মিট শেফে কয়েকটা রুটি আর কিছু ভাজি ঢাকা দেয়া, সেখানে কয়েকটা তেলাপোকা ঢাকনির উপর হাঁটাহাঁটি করছে। শওকত সাহেবের বমি এসে গেল। সেই বমি চাপতে গিয়ে বুকে চাপ ব্যথা, নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। শওকত সাহেব বিছানায় এসে শুয়ে পড়লেন। আলো মরে আসছে, ঘর অন্ধকার। আজও কি লতিফা আসবে নাকি? শূন্য ঘরে তার কেমন ভয় ভয় করতে লাগলো। মুনা কখন ফিরবে তার ঠিক নেই, হয়তো সন্ধ্যা পার করে ফিরবে। ওদিন মামুন এসেছিল, একদিনের জন্য এসেছে, হাতে সময় নেই। তবু সে সন্ধ্যা পর্যন্ত বসে রইল। মুনার দেখা নেই। মুনা এলো সন্ধ্যা মিলাবার 8 ঘন্টা পর। মামুন তখনও বসে আছে। মুনা শুকনো হাসি হেসে বলল, কখন এসেছ? মামুন বলল, অনেকক্ষণ। কোনো কারণে এসেছ না এমনি? মামা চিঠিতে লিখেছিলেন একবার আসার জন্য। কথা হয়েছে মামার সঙ্গে? হুম, তোমার সঙ্গে কয়েকটা কথা বলবার জন্য বসে আছি। আজ না বললে হয় না, প্রচণ্ড মাথা ধরেছে, দাঁড়াতে পারছি না। আজ রাতের ট্রেনে চলে যাচ্ছি।
তাহলে এর পরের বার যখন আসো তখন কথা হবে। শওকত সাহেব দেখলেন মামুন শুকনো মুখে চলে যাচ্ছে। এ কি কাণ্ড! সব বদলে যাচ্ছে। বকুল, বকুলি কি কম বদলেছে? প্রথম প্রথম চিঠি লিখত, এখন তাও লেখে না। যদিও লেখে 2-3 লাইনে, সব কথা শেষ, বাবু ভালো আছে, মন দিয়ে পড়াশোনা করছে, বাবুকে নিয়ে কোনো চিন্তা করবেন না। যেন বাবু ছাড়া তার আর কোনো চিন্তা নেই। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেলেই চমকে উঠলেন। দরজার পর্দা আবার কাঁপছে। তিনি ভয়ে ভয়ে নিচের দিকে তাকালেন। রোগা রোগা 2টি পা দেখা যাচ্ছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো, প্রচুর ঘাম হতে লাগল। তিনি মৃদু স্বরে ডাকলেন, কে? লতিফা? টুনটুন করে 2বার কাচের চুড়ির শব্দ হলো। লতিফা কাচের চুড়ি পরত, তার হাত ভর্তি ছিল নীল রঙের চুড়ি। লতিফা, ও লতিফা! পা দুটি চট করে সরে গেল। শওকত সাহেবের দরজা খুলে বাইরে এসে শুনেন খুব শব্দে বাহিরের দরজা কড়া নড়ছে। দরজা খুলতেই দেখলেন মুনা দাঁড়িয়ে আছে। মুনা বিরক্ত হয়ে বলল, কতক্ষণ ধরে কড়া নাড়ছি, দরজা খুলছো না কেন? শওকত সাহেব কিছু বললেন না। দরজা খুলছে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিলে, মরে গিয়েছি? তা না, ভাবলাম অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে বোধহয়। তোর মামলার কি হলো? মামলা তো এখনো শুরু হয়নি। উকিলকে কাগজপত্র দেখতে দিয়েছি। উকিলকে? তোমার উকিল, তোমার বেলায় যিনি ছিলেন। ও আচ্ছা, হাসান সাহেব আছেন না? উনিও একজনকে বলছেন। মামলা কে চালাবে এখনো ঠিক হয়নি। তুই এই ব্যাপারটা নিয়ে বেশি ছুটোছুটি করছিস। যাদের করার তারা করবে, তোরা তো কিসের মাথা ব্যথা? মুনা হাসল। শওকত সাহেব বললেন, সামলে সুমলে চলতে হয়, সমাজ সংসার দেখতে হয়, কঠিন জায়গা। আমিও তো মামা কঠিন মেয়ে। শওকত সাহেব কিছুই বললেন না। মুনা বলল, তোমাকে কেমন অন্য মনস্ক লাগছে, কি হয়েছে বলো তো? তিনি ইতস্তত করে বললেন, আজ আবার দেখলাম, এই কিছুক্ষণ আগে, 10 মিনিটও হয়নি। কি দেখলে? তোর মামিকে দেখলাম। তুমি কি পাগল টাগল হয়ে যাচ্ছ নাকি মামা? কী ধরনের কথাবার্তা যে বলো, রাগে গা জ্বলে যায়। ঘটনাটা না শুনলে তুই... কোনো কিছু আমি শুনতে চাই না। শওকত সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। মুনা বলল, জ্বর কমেছে? শওকত সাহেব সেই প্রশ্নের কোনো জবাব দিলেন না। মুনা রাতের খাবার তৈরি করে তাকে খেতে ডাকল। তিনি উঠে এলেন, কিন্তু খেতে পারলেন না। খানিকক্ষণ পরে উঠে গিয়ে একগাদা বমি করলেন। চারদিক কেমন দুলছে, শরীরটাকে অসম্ভব হালকা মনে হচ্ছে। তিনি মৃদু স্বরে ডাকলেন, ও লতিফা, লতিফা! মুনা এসে তার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মুখ ধোয়ার পানি দে রে মা। মুনা পানি নিয়ে এসে দেখল তিনি বিড়বিড় করে নিজের মনে কী সব কথা বলছেন। মামা, কি বলছো? কিছু বলছি না, পরিষ্কার দেখলাম বুঝলি, মনটা একটু হয়ে আছে। হয়ে থাকলে তো খারাপ, মনটাকে ঠিক করো। আমার মনে হয় বকুলের কাছ থেকে ঘুরে এলে তোমার সব ঝামেলা মিটে যাবে। তুই যাবি আমার সঙ্গে? পাগল হয়েছ? মামলা মোকদ্দমা ফেলে আমি যাব কোথায়? ঘুম থেকে উঠেই আমাকে যেতে হবে উকিলের কাছে। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেব আজ অদ্ভুত একটা পোশাক পরে এসেছেন। জিনিসটা পাঞ্জাবির মতো, কিন্তু শার্টের কলারের মতো কলার আছে। ভদ্রলোককে দেখাচ্ছে সার্কাসের ক্লাউনের মতো। মুনাকে দেখে তিনি বললেন, হবে না। মুনা বলল, কি হবে না? এফআইআর দেখলাম, এই মামলার লাভ নেই। আপনার কথা বুঝতে পারছি না। কথা তো বাংলাতেই বলছি, বুঝেন না কেন? পুলিশের সাজানো মামলা, কনভিকশন হয়ে যাবে, উকিল মুক্তার কিছু করতে পারবে না। মুনা তাকিয়ে রইল। উকিল সাহেব মুখখানা অনেকখানি সরু করে টেনে বললেন, ধরন ধারণ দেখে মনে হয় পলিটিক্যাল কেস। কাউকে দীর্ঘ সময়ের জন্য আড়ালে সরিয়ে রাখতে হলে এইসব মামলা করা হয়।
পুলিশ যদি নিজেরাই কিছু অস্ত্রশস্ত্র জমা দিয়ে বলে এইসব পাওয়া গেছে, তাহলে কি আর করার আছে বলুন? এই কোর্টে প্রমাণ করা মুশকিল যে অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। তাছাড়া আমার ধারণা এই ছেলেটির আগের রেকর্ডও ভালো না, ঠিক না? জি ঠিক। আপনার যা করা উচিত তা হচ্ছে বড় কোনো নেতা ফেতার কাছে যাওয়া। আছে তেমন কেউ? জি না। খুঁজে বের করুন। বাংলাদেশ ছোট জায়গা, খুঁজলেই কাউকে পাবেন যার আপন দুলাভাই কিংবা ভাইরা ভাই হচ্ছেন কোনো তালেবর ব্যক্তি। তার মাধ্যমে কাজ করুন। আইন আইনের হাত বেঁধে ফেলা হচ্ছে। অন্তত চেষ্টা চলছে, বুঝবেন। নিজেই বুঝবেন। হুঁ, উঠলেন নাকি? জি উঠছি। মামলাটা আমি নিচ্ছি না, কিছু মনে করবেন না। প্রথম দিন যে টাকা দিয়েছিলেন সেটি ফেরত দেওয়া উচিত, কিন্তু দিচ্ছি না, কারণ আমি কিছু উপদেশ দিয়েছি। প্রফেশনাল অ্যাডভাইস, ওর একটা চার্জ আছে। আচ্ছা, বিদায়। বাকেরের চেহারায় আজ বিরাট পরিবর্তন। মাথার চুল কামিয়ে ফেলেছে, চকচক করছে মাথা। বাকের হাসি মুখে বলল, উকুনের যন্ত্রণায় অস্থির হয়ে এ কাণ্ড করেছি, খুব খারাপ লাগছে? মুনা কিছু বলল না। এই জায়গায় ভালো লাগা খারাপ লাগার কোনো ব্যাপার নেই। শোনো মুনা, সুন্দর দেখে একটা ছেলের নাম দাও তো। কেন? ইয়াদ এসেছিল, ওর একটা ছেলে হয়েছে, আমার কাছে নাম চায়। মুনা বিরক্ত হয়ে বলল, প্রথম ছেলে হলে ছেলের বাবা যার সঙ্গে দেখা হয় তার কাছেই আর নাম চায়, ওটা কোনো ব্যাপার না। আপনার কি ধারণা আপনি নাম দিলেই উনি সেই নাম রাখবেন? বাকে চুপ করে গেল। আজ যাই। এখনই যাবে? থেকে করবোটা কি? তাও তো ঠিক। আচ্ছা মুনা, ওই মেয়েগুলি আছে কেমন? কোন মেয়েগুলি? ওই যে 3টা মেয়ে। কি আশ্চর্য, আমার কি ওদের সঙ্গে যোগাযোগ আছে, নাকি যে বলবো কেমন আছে? তাও তো ঠিক। আপনার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম, উনি চেষ্টা চরিত্র করবেন, ধৈর্য ধরে থাকুন। বাকের কিছু বলল না, নিজের চুল শূন্য মাথায় হাত বুলাতে লাগলো। টাকা পয়সা কিছু লাগবে? না। মুনা চলে আসবার সময় বাকের বলল, চুলগুলি ফেলে দেওয়ায় একটা অসুবিধা হয়েছে। আগে একটা টাকা দিলেই মাথা বানিয়ে দিত, খুবই আরামের ব্যাপার। এখন চুল না থাকায় কোনো আরাম পাই না। শ্রাবণ মাসের গোড়াতে শওকত সাহেবের শরীর খুব খারাপ করল। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন। কাজের মেয়েটিও নেই, খুব ঝামেলা। মোনা অফিসে চলে গেলে সামান্য এক গ্লাস পানিও নিজেকে গড়িয়ে খেতে হয়, তাতেও কষ্ট হয়। এক সন্ধ্যায় তার অসুখ বেশ বাড়ল। প্রচণ্ড মাথার যন্ত্রণা, সেই সঙ্গে পা কাঁপিয়ে জ্বর। বাইরে ঘোর বর্ষা, বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। সন্ধ্যা থেকে ইলেকট্রিসিটি নেই। মুনা হারিকেন জ্বালিয়ে মামার ঘরে নিয়ে গেল। তিনি বললেন, কেমন যেন ভয় ভয় লাগছে, তুই এখানে খানিকক্ষণ বসে থাক। মুনা বসল। শওকত সাহেব এলোমেলো ভাবে দু একটা কথা টথা বলতে চেষ্টা করলেন, সবই বকুলকে নিয়ে। গত মাসে বকুল এসেছিল, খবর না দিয়ে আসা। জহিরের মামাতো ভাইয়ের বিয়ে নারায়ণগঞ্জে, সেখানে যাবার পথে ঘণ্টা তিনিকের জন্য এ বাড়িতে থাকা। মুনা সেই সময়টা বাসায় ছিল না। শওকত সাহেব বকুলের গল্প 50 বার করেছেন। প্রতিবারই নতুন নতুন কিছু তথ্য যোগ হয়েছে। মুনার কেমন সন্দেহ হয়, বেশিরভাগই বোধ হয় বানানো। আজও সেই গল্প শুরু হলো। মেয়েটা সুন্দর হয়েছে খুব, বুঝলি মা, খুব সুন্দর। সুন্দর হবারই কথা, বিয়ের পর মেয়েরা সুন্দরী হয়, এটাই নিয়ম। সবাই হয় না, যারা সুখী হয় তারাই হয়। মেয়েটা সুখী হয়েছে, আর হবে না কেন বল? ছেলেটা তো ভালো, ভালো না? হ্যাঁ ভালো। এসেই পা ছুঁয়ে সালাম করলো। কি যে তুমি বলো মামা, তোমার জামাই আর তোমাকে পা ছুঁয়ে সালাম করবে না? না মানে, সবাই তো করে না, আজকালকার ছেলে। জহির বিদেশ যাচ্ছে, বুঝলি। কবে যাচ্ছে? এখনো ঠিক হয়নি, চেষ্টা চলছে। তার এক চাচা থাকেন ইংল্যান্ডে, তিনিই ব্যবস্থা করছেন। ভালো। একবার গেলে বকুলকেও নিয়ে যাবে, তাই না? নেওয়াই তো উচিত।
দেশ বিদেশ দেখা হবে মেয়েটার ভাগ্যের ব্যাপার, তাই না? তা তো বটেই। আচ্ছা মামা, আমার কথা বকুল কিছু জানতে চায়নি, তাই না? শওকত সাহেব থতমত খেয়ে গেলেন। খানিকক্ষণ চুপ থেকে বললেন, জানতে চাইবে না কেন? চেয়েছে, অনেক কথা জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? তিনি সেই সব কিছু বলতে পারলেন না। মুনা মৃদু হাসল। বকুল কিছুই জানতে চায়নি, কিন্তু কেন চাইবে না? মামা, তুমি শুয়ে থাকো, আমি খাবার তৈরি করি। রুটি খাবে তো? হ্যাঁ, আর একটু বস, ঝড় ঝুমুক। ঝড় কোথায় দেখলে তুমি? বাতাস দিচ্ছে। তুমি শুয়ে থাকো, কয়েকটা রুটি বানিয়ে চলে আসবো। বেশিক্ষণ লাগবে না। তুমি খানিকক্ষণ থাকতে পারবে অন্ধকারে? হারিকেনটা নিয়ে যাই। রুটি বানাতে মুনার অনেকক্ষণ লাগলো। চুলা কি একটা হয়েছে, বারবার নিভে যাচ্ছে। রান্নাঘরের জানালার কবাট একটা ভাঙা, বাতাসের ঝাপটায় হারিকেন নিভে যাচ্ছে। যন্ত্রণার এক শেষ। মুনা রুটি বানিয়ে মামার ঘরে এসে দাঁড়ালো। হালকা গলায় ডাকলো, মামা, ঘুমিয়ে পড়েছ? মামা জবাব দিল না। দ্বিতীয়বার মামাকে ডাকতে গিয়ে তার গলা কেঁপে গেল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে জানে মামা আর কোনো প্রশ্নের জবাব দেবেন না। মুনা খুব সাবধানে হারিকেনটি মেঝেতে নামিয়ে রাখল। সে বুঝতে পারছে না এখন কি করবে। চিৎকার করে কাঁদবে, ছুটে যাবে রাস্তায়, কিন্তু কোনোটিই করতে ইচ্ছে হচ্ছে না। সে বারান্দায় বেরিয়ে এলো। বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। তার আলোয় চারদিক ঝলমল করে উঠছে। আবার সব ঢেকে যাচ্ছে অন্ধকারে। বৃষ্টির শব্দ, বাতাসের শব্দ, বজ্রপাতের শব্দ, তবু কি অসম্ভব নীরবতা চারদিকে। ছোটবেলায় মুনা যখন একলা হয়ে পড়েছিল, তখন তার এই মামা তাকে নিয়ে এসেছিলেন নিজের কাছে। ঝড় বৃষ্টির রাতে তার বড় ভয় লাগতো। মামা তাকে উঠিয়ে নিয়ে যেতেন নিজের বিছানায়। ফিসফিস করে বলতেন, ভয় কিরে পাগলি, আমাকে শক্ত ধরে ভরে থাক। মুনা তাকে শক্ত করে ধরে থাকত, তবু ভয় কাটত না। মুনা বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। একসময় তার পা ভার হয়ে এলো। সে বাচ্চা মেয়েদের মতো পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। ফিসফিস করে সম্ভবত নিজেকে শোনাবার জন্যই বলল, তোমাকে কতটা ভালোবাসি এই কথা কি মামা আমি কোনোদিন তোমাকে বলেছি? 4 মাস হাজতবাসের পর হঠাৎ বিনা নোটিশে বাকের ছাড়া পেয়ে গেল। দুপুরবেলা রুটি আর ডাল খেয়ে সবে বিড়ি ধরিয়েছে। ডিউটির একজন সেপাইকে ডেকে নরম স্বরে বলেছে, ভাইজান, একটা পান এনে দিন, রিকোয়েস্ট, বমি বমি লাগছে। ঠিক তখন ঘটনাটা ঘটল। জমাদার হাজতের দরজা খুলে বলল, ওসি সাহেব ডাকে। বাকেরে খুব ইচ্ছে হলো বলে, তোমার ওসিকে এখানে আসতে বলো। বলেই ফেলতো, শেষ মুহূর্তে নিজেকে সামলালো। সময় খারাপ, মারধর করবে। রুল দিয়ে আচমকা পেটে এমন গোতা মারে যে চোখ অন্ধকার হয়ে যায়। গত শুক্রবারে একজন পেটে গোতা খেয়ে রক্ত পেশাব করতে লাগলো। হাসপাতালে নিয়ে যাবার নাম করে বের করে নিয়েছে। হাসপাতালে নিশ্চয়ই নেয়নি, রাস্তায় নিয়ে ফেলে দিয়ে এসেছে। এর নাম পুলিশ। এদের যত কম ঘাটানো যায় ততই ভালো। ওসি সাহেব বাকেরকে দেখে হাই তুললেন, বিকট হাই। বাকের বিনীত ভঙ্গিতে বলল, কী জন্য ডেকেছেন স্যার? বসুন। বাকে চমকে উঠল। এতদিন এই লোক তুমি তুমি করেছে, আজ আপনি বলছেন? কেউ কলকাঠি নেড়েছে কিনা কে জানে। তুমি আপনির এই ব্যাপারটা বেশ ভালো, অনেক কিছু বোঝা যায়। বাকের বসল। খাওয়া দাওয়া হয়েছে? জি স্যার। বাড়ি যেতে চান? যেতে দিলে যাব। তাহলে কাগজ কলম নিন, মুচলেকা দিতে হবে। লিখুন, রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত থাকিব না, আইন শৃঙ্খলা মানিয়া চলিব। লিখে সই করুন। এই নিন কলম। বাকের হাসি মুখে বলল, রাষ্ট্র বানান কি স্যার? যা মনে আসে লিখে ফেলেন, বুঝতে পারলেই হলো। আর আসল কথাটা মন দিয়ে শুনুন। এখন থেকে প্রতি মঙ্গলবারে একবার হাজিরা দিতে হবে।
পারবেন তো? জি পারবো। ওইটাও লিখুন। প্রতি মঙ্গলবার একবার থানায় হাজিরা দেব। থানার নাম লিখুন। ওসি সাহেব আবার একটা বিকট হাই তুললেন। বাকের ওসি সাহেবের পাশে বসা সেকেন্ড অফিসারকে বলল, স্যার, রাষ্ট্র বানানটা কি হবে একটু কাইন্ডলি বলবেন? চৈত্র মাসে ঝাঝার রোদে বাকের রাজকীয় চালে হাঁটছে। 2 টাকা 25 পয়সা দিয়ে সে একটা বেনসন কিনেছে। হাজতে যাবার আগে 1.5 টাকায় পাওয়া যেত। 4 মাসে এতটা দাম বেড়েছে। দেশটার হচ্ছে কি? দেশের চিন্তা তাকে খুব বেশি বিচলিত করল না। তার বড় ভালো লাগছে। চৈত্র মাসে তপ্ত হাওয়া বড়ই মধুর মনে হচ্ছে। পকেটে 25 টাকার মতো আছে। এখন আর অতি সাবধানে এই টাকা খরচ করতে হবে না। ব্যবস্থা একটা হবেই। মিরপুর রোডে উঠে এসে সে রিকশা নিল। হুট ফেলল না। মাথার উপরে কড়ার রোদও ভালো লাগছে। চমৎকার দিন। আকাশ ঘন নীল। দৃষ্টি পিছলে যায়, তবুও তাকিয়ে থাকতে ভালো লাগে। বাকের হালকা গলায় রিকশাওয়ালাকে বলল, রিকশা কোন জায়গার? রিকশাওয়ালার সঙ্গে সঙ্গে কথা শুরু করার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো ডায়লগ। সব রিকশাওয়ালাই এ প্রশ্নের জবাব খুব আগ্রহ করে দেয়। আজকের এই রিকশাওয়ালা জবাব দিল না। বাকে দ্বিতীয়বার বলল, রিকশা কোন জায়গার ভাই? রিকশাওয়ালা তিক্ত গলায় বলল, হেটা দিয়ে আপনার কি দরকার? অন্য সময় হলে চট করে বাকেরের মাথায় রক্ত উঠে যেত। আজ সেরকম হলো না। বরং রোগা আধবুড়ো রিকশাওয়ালার জন্য সে মমতা বোধ করল। কেমন টপ টপ করে ঘামছে। ন্যায্য ভাড়ার উপরেও ব্যাটাকে 2 টাকা বকশিস করে দিতে হবে। ভাগ্যিস সে রিকশাওয়ালাকে হয়ে জন্মায়নি। প্যাসেঞ্জার নিয়ে এই দুপুরে রোদে বেরোতে হলে সর্বনাশ হয়ে যেত। বাকে দরজ গলায় বলল, আস্তে চালাও ভাই, তাড়াহুড়ার কিছু নাই। সিগারেট খাবে? বাকের তার আধ খোয়া বেনসন বাড়িয়ে ধরেছে। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু সিগারেটের জন্য কোনো আগ্রহ দেখালো না। ব্যাটা নবাবের বাচ্চা একটা চট দিলে হারামজাদা তার বাপের নাম ভুলে যাবে। বাকের অবশ্য চট দিল না। 2 টাকা বকশিসের জায়গায় 1 টাকা বকশিস দিল। বেয়াদবি না করলে 2 টাকাই পেত। হারামজাদার কপালে নেই, কি করা যাবে? জলিল মিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জলিল মিয়ার চোখে চশমা, গায়ে ধবধবে পাঞ্জাবি, পেট আরও বড় হয়েছে। সে দোকানের বাইরে গ্যাসের চুলার কাছে বসে আছে। বিশাল কড়াইয়ে তেল গরম হচ্ছে। কারিগর এলেই জিলিপি ভাজা শুরু হবে। গত 1 মাস ধরে তার দোকানে প্রতি বিকালে জিলিপি ভাজা হচ্ছে। সস্তায় ভালো কারিগর পাওয়া গেছে। রোজ আধমনের উপরে জিলিপি বিক্রি হয়। অবস্থা দেখে মনে হয় এই ব্যবসাটা তার কপালে লেগে গেছে। একবার যদি নাম ফেটে যায়, জলিল মিয়ার জিলিপি, তাহলে আর দেখতে হবে না। এইসব ব্যবসা হচ্ছে ভাগ্যের ব্যবসা। একই কারিগর 3 জায়গায় জিলিপি বানাবে, 1 জায়গায় লাগবে, 2 জায়গায় লাগবে না। লেগে গেলেও যন্ত্রণা। কারিগরকে চোখে চোখে রাখতে হবে, কে কখন ভাগিয়ে নিয়ে যায়। এখন বাজছে 3টা। কারিগর আসছে না। লোক পাঠানো হয়েছে। জলিল মিয়া মনের উদ্বেগ চাপতে পারছেন না। এর মধ্যে উপস্থিত হয়েছে বাকের। আবার কোনো যন্ত্রণা করবে কে জানে। বাকের দোকানে ঢুকতে ঢুকতে বলল, তারপর কেমন চলছে? জলিল মিয়া শুকনো গলায় হাসল। অতিরিক্ত দরদ ঢেলে জিজ্ঞেস করল, কবে ছাড়া পেলেন বাকির ভাই? বাকের এই প্রশ্নের জবাব দিল না। হাজত প্রসঙ্গটা সে ভুলে থাকতে চায়। সে উদাস দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, এখনকার খবর কি জলিল মিয়া? জি ভালো। সিদ্দিক হারামজাদা কেমন আছে? জলিল মিয়া চুপ করে রইল। বাকের উদাস গলায় বলল, হারামজাদাটাকে খুন করবার জন্য এসেছি। বডি ফেলে দেব, টপ করে ফেলে দেব। আমার সাথে হুজ্জত। শালার পোত পেকে গেছে। পোত পাকার ওষুধ আমার কাছে আছে। ইলেকশন করবেন, কমিশনার ইলেকশন, 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ড আমি শালার পাছা দিয়ে ঢুকাই দেব। 6 নম্বর। শালা খবিস।
একটু আস্তে কথা বলেন বাকের ভাই। আস্তে কথা বলবো কেন? এটা কি মসজিদ নাকি? না মানে, লাগানির ভাঙানির লোক আছে তো। আমি ভয় খাই নাকি? আমি ভয় খাওয়ার লোক? জলিল মিয়া বিমর্ষ মুখে তাকাতে লাগলো। সে স্পষ্ট বুঝতে পারছে বড় রকমের ঝামেলা শুরু হতে যাচ্ছে। শুরুটা তার দোকান থেকে না হলেই ভালো হতো। সিদ্দিক সাহেব বর্তমান পাড়ার মুরব্বী, মানি লোক। উঠতি গুন্ডা প্রায় সব কটাকে হাত করে ফেলেছেন। দু একটা অচেনা মুখ আজকাল তার সঙ্গে দেখা যায়। ওদের চালচলন ভালো না। একজন সেদিন তার স্টলে এসে চা অমলেট খেল, দাম না দিয়ে চলে যাচ্ছিল। আটকানোর পর দাম দিল ঠিকই, কিন্তু এমন করে হাসলো যে রক্ত ঠান্ডা হয়ে যায়। নির্বিঘ্নে ব্যবসা করা দিন শেষ। জলিল মিয়া একা কদিক সামলাবে? জলিল মিয়া। জি বাকের ভাই। ওই বাড়ির খবর কি? কোন বাড়ির? ওই যে তিন কন্যার বাড়ি। কিছু জানি না তো। কিছু জানি না মানে? খোঁজ খবর রাখো না? নানান ধান্দায় থাকি। ব্যবসাপাতির অবস্থা খুব খারাপ। কি বলো? ব্যবসাপাতির অবস্থা খারাপ? 10 সের গোশত লেগেছে তোমার শরীরে। আধা সের করে তোমার 2 গালেই আছে 1 সের। গোশত তো আর আপনা আপনি হয় না। চা দিব বাকের ভাই? ক্লোন চা আছে, স্পেশাল। বাকের জবাব না দিয়ে উঠে পড়ল। পাড়ায় একটা চক্কর দেবে। এর মধ্যে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে তো ভালোই, দেখা না হলেও ভালো। ভালো মতো সাবান দিয়ে একটা গোসল দেয়া দরকার। ইয়াদের বাসায় যাওয়া যেতে পারে। গোসলের পর গরম চা আর একটা বেনসন খেয়ে লম্বা ঘুম। পরিচিতদের মধ্যে দুজনের সঙ্গে দেখা হলো। একজন হচ্ছে মহসিন। বেশ কিছুদিন সে বাকেরের সাগরিদি করে এখন জগন্নাথ কলেজে বিকমে ভর্তি হয়েছে। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। বাকেরের সঙ্গে দেখা হলে না চেনার ভান করে। আজ অবশ্য তা করল না। চোখ কপালে তুলে বলল, বাকের ভাই না? হুম। আছো কেমন? কবে ছাড়া পেলেন বাকের ভাই? বাকের গম্ভীর গলায় বলল, ছাড়া পাইনি, ছুটি নিয়ে এসেছি। সিদ্দিক হারামজাদাকে খুন করার জন্য ছুটি নিলাম। খুন করে আবার গিয়ে ঢুকে পড়ব। কি যে বলেন বাকের ভাই! কথাবার্তা পছন্দ হয় না? সত্যি কথা বললাম। আপনার চেহারা খারাপ হয়ে গেছে বাকের ভাই। চেহারা দিয়ে আমি করব কি বল? আমি তো আর সিনেমায় পাঠ করব না। বাকের তাকে আর কিছু বলার সময় না দিয়ে এগিয়ে গেল। কথা বলতে ইচ্ছে করছে না। পরিচিতদের সঙ্গে দেখা হবার ইচ্ছাটা মরে যাচ্ছে। তবু দ্বিতীয় জনের সঙ্গে দেখা হলো, জোবেদ আলী। এই 4 মাসে লোকটা যেন আরও বুড়ো হয়ে গেছে। যেভাবে মাথা নিচু করে হাঁটছে তাতে মনে হয় পিঠে কুচ গজিয়ে যাবে। জোবেদ আলী বাকেরকে না দেখার ভান করে সরে পড়তে চাইছিল। বাকের সে সুযোগ দিল না। এগিয়ে গেল। এই যে ব্রাদার, পালাচ্ছেন নাকি? জোবেদ আলী আমতা আমতা করে বলল, কে? চিনতে পারছেন না? ভালো করে দেখেন। মাথাটা কামিয়ে ফেলেছি। বাকি সব ঠিকই আছে। আমার কিছু মনে থাকে না। সুন্দরী সুন্দরী মেয়ে চারপাশে নিয়ে থাকেন, মনে না থাকারই তো কথা। আমার নাম বাকের। ও আচ্ছা, বাকের সাহেব। চিনতে পারছেন তাহলে? জি। অনেকদিন আপনাকে দেখি নাই। দেখবেন কি করে? আমি হাজতে ছিলাম। আপনাদের দোয়ায় আজ ছাড়া পেয়েছি। জোবেদ আলীর চোখ সরু হয়ে গেল। চশমা ছুলে পড়ল। সে প্রায় ফিসফিস করে বলল, এখন যাই, কাজ আছে। আরে ভাই, এই চৈত্র মাসের দুপুরে কিসের কাজ? দাঁড়ান, একটু গল্পগুজব করি। মেয়ে কি আপনাদের এখনও 3টাই, না আরও বাড়িয়েছেন? আপনার কথা বুঝলাম না। বিজনেস আরও বড় করেছেন না আগের মতো ছোটোখাটো আছে? আপনি খুব বেতালা কথা বলেন। তাই নাকি? বেতালা কথা বেশি বলা ভালো না। জবেদ আলী হাঁটা শুরু করলো। মাথা নিচু করে চোরের মতো ভঙ্গিতে হাঁটা। একবার শুধু থমকে দাঁড়িয়ে পেছনে ফিরল। বাকের তাকিয়ে আছে। তার মুখ হাসি হাসি। কিছুক্ষণ আগে যে বিরক্তি তাকে ঘিরে ছিল, এখন আর তা নেই। তার বেশ মজা লাগছে। ইয়াদের বাসায় যাবার ব্যাপারে এখন বেশ আগ্রহ বোধ করছে। ইয়াদ বাসায় ছিল না। দরজা খুলল তার বউ। ছোটোখাটো একটা মেয়ে,
মাত্র গোসল করে এসেছে, চুলে গামছা জড়ানো, গায়ের শাড়িও ভালো মতো পরা নেই। সে ভেবেছে ইয়াদ। ফনা নাড়া মাত্র দরজা খুলে এমন হকচকিয়ে গেছে। সে ক্ষীণস্বরে বলল, উনি বাসায় নেই। কোথায় গেছে? অফিসে। আমার নাম বাকের, আজ হাজত থেকে ছাড়া পেয়েছি। মেয়েটি কিছুই বলল না। সে শাড়ি দিয়ে নিজেকে ভালো মতো ঢাকাতেই ব্যস্ত। ইয়াদ আসবে কখন? সন্ধ্যার পর আসবে। আপনি সন্ধ্যার পর আসুন। মেয়েটি এমনভাবে দরজা বন্ধ করল যেন সে একজন ভিখিরিকে পয়সা দিয়ে বিদায় করে দিচ্ছে। বাকেরের অসম্ভব মন খারাপ হয়ে গেল। মেয়েটা বলতে পারত, আপনি বসুন। বসুন বললেই তো সে খালি বাড়িতে হুট করে ঢুকে যেত না। মেয়েটি তাহলে এরকম করলো কেন? কোথায় যাওয়া যায়? সারা গায়ে প্রচুর ফেনা তুলে ঠান্ডা পানি দিয়ে গোসল করবার জন্য মন কেমন করছে। গোসলের পর গরম এক কাপ চা, একটা 5-5 কিংবা বেনসন। বাকের আবার রাস্তায় নামল। সূর্য হেলে পড়েছে, কিন্তু এখনো কি তার প্রচণ্ড তেজ? রাস্তায় পিচ গলে যাচ্ছে। জুতার সঙ্গে লেগে সমান মোটা হলে একটা কথা ছিল, একটা বেশি উঁচু, অন্যটা কম, যার জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বাকের ভাই না? কবে ছাড়া পেয়েছেন? অচেনা একটা ছেলে, দাঁত বের করে আছে, ইয়ার্কি দিতে চায় সম্ভবত, কিংবা তাকে দেখে যে কোনো কারণেই হোক মজা পাচ্ছে। আপনাকে অবিকল খোজাকের মতো লাগছে, তাই নাকি? ছেলেটি মাথা ঝাঁকালো। বাকের একবার ভাবলো ব্যাপারটা গুরুত্ব দেবে না, চ্যাংড়া ছেলেপুলের সব কথা ধরতে নেই। তবু শেষ সময়ে মাথায় কি যেন হলো, বাকের প্রচণ্ড একটা চর বসিয়ে দিল। ছেলেটি ছিটকে পড়ল রাস্তায়, সেখান থেকে গড়িয়ে গেল আরও কিছু দূর। সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে। বাকের দৃষ্টি ফিরিয়ে নিল। চায়ের পিপাসা হচ্ছে। জলিল মিয়ার স্টলে গিয়ে এক কাপ চা খেলে হয়। মুখের ভেতরটা তেতো লাগছে, সারা শরীরে ঘামের কটু গন্ধ। আশ্চর্য, কোথাও গিয়ে সে কি শান্তিমতো একটা গোসলও করতে পারবে না? মুনার কাছে গেলে কেমন হয়? ঠিক এই অবস্থায় মুনার সামনে উপস্থিত হবার কোনো মানে হয় না। তাছাড়া মুনাকে এখন নিশ্চয়ই পাওয়া যাবে না। অফিস করছে, সন্ধ্যার আগে ফিরবে না। অফিস করা মেয়েগুলি আবার অফিস ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় ফিরতে পারে না। সাজানো গোছানো দোকান দেখলেই তার সামনে দাঁড়িয়ে পড়ে। ঘণ্টাখানিক চলে যায়। বাকের সন্ধ্যার পরপর মুনাদের বাসার দিকে রওনা হলো। ইতিমধ্যে তার বেশভূষা পাল্টে গেছে। গায়ে ইস্ত্রি করা পাঞ্জাবি ইয়াদ দিয়েছে, নতুন স্যান্ডেল কেনা হয়েছে, পকেটে নতুন রুমাল কেনা। গালে আফটারশেভ দেয়ায় ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। এটা একটু অস্বস্তিকর, আফটারশেভ না দিলেই হতো। মুনাদের বাসায় বিরাট এক তালা ঝুলছে। বাকের তালা ধরেই খানিকক্ষণ ঝাঁকাঝাঁকি করল। অফিস থেকে এখনও ফেরেনি, তা কি করে হয়? 8টা বাজে। রাত 8টা পর্যন্ত মুনা বাইরে ঘুরবে নাকি? তালার সাইজ দেখে মনে হয় মুনা বেশ কিছুদিন ধরে ঘরের বাইরে। অফিস যাত্রীরা এত বড় তালা লাগায় না। রাত 9টার দিকে বাকের আবার গেল। এখনও তালা ঝুলছে, ঘর অন্ধকার। বাড়িওয়ালার কাছ থেকে জানা গেল 10 আগে মুনা তাকে বলেছে সে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কবে ফিরবে, কিছু বলে যায়নি। বাকের থমথমে গলায় বলল, কোথায় গেল জিজ্ঞেস করলেন না? বাড়িওয়ালা বিরক্ত স্বরে বলল, আমার এত ঠেকা কিসের? কথার ধরনে বাকের রাগ উঠে যাচ্ছিল। অনেক কষ্টে সে রাগ থামালো। মনে মনে কয়েকবার বলল, লাসা লাসা। উল্টো করে শালা বললে রাগ নাকি কমে যায়। এই জিনিসটা সে হাজতে শিখে এসেছে। ব্যাপারটা সত্যি না। বাকের রাগ কমল না, তবু সে কয়েকবার বলল, লাসা লাসা। বাড়িওয়ালা হারামজাদা মুখের ওপর দরজা বন্ধ করে দিল। জাহানারা গা ধুয়ে ছাদে গিয়ে বসেছে। কদিন ধরে অসহ্য গরম। গা ধুয়ে ছাদে বসে থাকলে কিছুক্ষণ ভালো লাগে, তারপর আবার শরীর ঘামতে থাকে। ইচ্ছে করে বিরাট কোনো দিঘিতে গা ডুবিয়ে বসে থাকতে। পদ্ম দিঘি, যার অথই জলে টাটকা পদ্মের গন্ধ। আজ ছাদে বসে থাকতে ভালো লাগছে না।
বাতাস একেবারেই নেই। অনেক দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। লোক দেখানো বিদ্যুৎ। বৃষ্টি হবে না। জাহানারা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ছাদে বসে থাকার কোনো অর্থ হয় না। এর চেয়ে বসার ঘরে ফ্যানের নিচে বসে থাকা ভালো। বাতাস খানিকটা লাগবে। বড় আপা। জাহানারা চমকে তাকালো। মীরা উঠে এসেছে। সে তার স্বভাব মতো পা টিপে টিপে এসে কানের কাছে চেঁচিয়েছে, বড় আপা। চমকে দিয়েছি আপা? হুম, খুব খারাপ অভ্যাস মীরা। মানুষকে চমকি দিয়ে তোর লাভটা কি হয়? কেন এরকম করিস? আর করব না। নিচে যাও আপা, তোমার কাছে একজন ভদ্রলোক এসেছেন। আমার কাছে এত রাতে? রাত তো বেশি হয়নি আপা, মোটে 9টা 21। ভদ্রলোক আসার সঙ্গে সঙ্গে ঘড়ি দেখলাম। কে সে? জানি না কে, খুব ভীতু ভীতু চেহারা। আমাকে আপনি আপনি করে কথা বলল। এটা কি মিস জাহানারা বাসা? উনি কি আছেন? আপনি কি তাকে দয়া করে বলবেন মামুন সাহেব এসেছেন? নিজেকে কি চমৎকার করে সাহেব বলল। আমি আর একটু হলে হেসে ফেলেছিলাম। জাহানারা বিস্মিত হয়ে নিচে নেমে এলো। এত রাতে হুট করে বাসায় উপস্থিত হবার কোনো মানে হয় না। তার সঙ্গে এমন কোনো ঘনিষ্ঠতা নিশ্চয়ই নেই। মামুনের মুখে অপ্রস্তুত একটা ভঙ্গি। এত রাতে উপস্থিত হবার কারণে সে নিজেও যে লজ্জিত তা পরিষ্কার বোঝা যাচ্ছে। কাজটা যে ভালো হয়নি, চলে যেতে পারলে সে বাঁচে, এই ভাবটা স্পষ্ট। জাহানারা একটু মায়ায় লাগলো। আরে আপনি? অসময়ে এসে পড়েছি, খুবই লজ্জিত। এত রাতে হয়েছে বুঝতে পারিনি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। রাত এমন কিছু বেশি হয়নি। আগেও কয়েকবার ঢাকায় এসেছি, আপনার সঙ্গে দেখা হয়নি। একবার অবশ্য বাসাতেও এসেছিলাম। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। না মানে, আপনাকে বলবার কথাও নয়। আমি রাস্তা থেকে চলে গেছি। কি আশ্চর্য, কেন? সেবারও রাত হয়ে গিয়েছিল, ভাবলাম এত রাতে বিরক্ত করা। আপনার বান্ধবী কেমন আছেন? প্রশ্নটা করে জাহানারা নিজে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। হঠাৎ করে বান্ধবীর প্রসঙ্গ নিয়ে আসার কোনোই কারণ নেই। কিংবা কে জানে, হয়তো কারণ আছে। হয়তো তার অবচেতন মনে এই প্রসঙ্গটা আছে। মুনার কথা বলছেন? জি। ওর কোনো খবর পাচ্ছি না। বাসায় তালা। 2 দিন গিয়ে ঘুরে এসেছি। কোথায় গেছে তা কেউ জানে না। অফিসে যান। অফিসে গেলে নিশ্চয়ই খোঁজ পাবেন। অফিসে গিয়েছিলেন? জি না। মামুনের মন একটু খারাপ হলো। অফিসের কথা তার মনে আসেনি। চা খান? জি না, চা খাবো না, আজ উঠি। এসেই উঠবেন কেন? বসুন, গল্প টল্প করুন। আপত্তি না থাকলে রাতে আমাদের সঙ্গে খান। মামুন কিছু বলল না, জড়সড় হয়ে বসে রইল। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে খাওয়ার ব্যাপারে তার কোনো আপত্তি নেই। অথচ খাবার কথাটা জাহানারা নিতান্তই ভদ্রতা করে বলেছে। ঘরে আয়োজন খুবই সামান্য। দুপুরের তরকারির অবশিষ্ট দিয়ে রাতে চালানোর কথা। জাহানারা একবার ভাবল বলবে, থাক, আপনার খাওয়ার দরকার নেই, মেনু খুব খারাপ, অন্য একদিন এসে খেয়ে যাবেন। কিন্তু এ জাতীয় কোনো কথা বলাও সম্ভব নয়। একটু আগে খেতে বলে পর মুহূর্তে না বলা যায় না। জাহানারা তাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে গেল। অসহ্য গরমে রান্নাঘরে ঢোকা মানে নরকে প্রসব করা। নতুন কিছু তৈরি করাও ঝামেলা। কয়েকটা শুকনো বেগুন ছাড়া কিছুই নেই। মা ভালো থাকলে এই দিয়ে কিছু একটা করে ফেলতেন। মার শরীর 2 দিন থেকে খুব খারাপ। হাঁপানির টান উঠেছে। ঘর অন্ধকার করে পড়ে আছেন। রান্নাঘরে জাহানারার সামনে মুখ নিচু করে মীরা বসে আছে। সে একটু পরপর ফিক করে হেসে ফেলছে এবং সেই হাসি গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জাহানারা বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন? মীরা বলল, ওই লোকটা কে আপা? কেউ না, একজন চেনা লোক। মীরা আবার হেসে ফেলল। জাহানারা ঝাঝালো গলায় বলল, গ্রামে যখন পোস্টিং হয়েছিল তখন এই ভদ্রলোক অনেক সাহায্য করেছেন। এখানে বেড়াতে এসে আমার সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রতা করে খেতে বলেছি, তাতেই রাজি হয়ে আমাকে বিপদে ফেলেছেন। এর মধ্যে হাসির কি আছে? তুমি কৈফিয়ত দিচ্ছ কেন আপা? কৈফিয়ত দিচ্ছি না। কৈফিয়ত দেওয়ার কি আছে?
তুই এখানে বসে না থেকে ভদ্রলোকের সঙ্গে গল্প কর। একা একা বসে আছেন। আমি বরং লায়লা আপাদের বাসা থেকে এক বাটি তরকারি নিয়ে আসি। কিছু আনতে হবে না। মীরা তার আপার কথা শুনল না। পাশের বাসা থেকে তরকারি নিয়ে এলো। সে ভেবেছিল আপা রাগ করবে। রাগ করল না। মুখ দেখে মনে হলো খুশিই হয়েছে। মীরা চলে গেল বসার ঘরে। মামুন হাসি মুখে বলল, এসো খুকি। কি নাম তোমার? মীরা বিরক্ত হলো। লোকটা এখন আবার তুমি করে বলছে। আমার নাম মীরা। দু বোন তোমরা? দু বোন এক ভাই। ভাই গেছে নানার বাড়ি বেড়াতে। কি পড়ো তুমি? ইউনিভার্সিটিতে পড়ি, সেকেন্ড ইয়ার। সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। কি সর্বনাশ! আমি ভেবেছিলাম 8-9 বোধহয় পড়ো। আগে টের পেলে খুকি বলতাম না। তোমার আপা কোথায়? রান্নাঘরে। খেতে রাজি হয়ে আপনি আমাদের বিপদে ফেলেছেন। ঘরে খাবার কিছু নেই। পাশের বাড়ি থেকে বাটিতে করে তরকারি আনতে হলো। সে কি? অবশ্য ওরাও মাঝে মাঝে নিয়ে যায়। এটা কোনো ব্যাপার না, শোধবোধ হয়ে যায়। মামুনির চমৎকার চেহারা ফুটফুটে মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করল। কি সুন্দর মুখে মুখে কথা বলছে। জাহানারা এরকম নয়, কথা সে প্রায়ই বলে না। আপনি নাকি আপাকে অনেক সাহায্য করেছেন। কি সাহায্য করেছেন? আমি তো কোনো সাহায্য করিনি। উল্টো উনি আমাকে সাহায্য করেছেন। ব্যাংকের একটা লোনের ব্যাপারে খুব সাহায্য করেছেন। উনি কিন্তু আপনার কথা আমাকে একবারও বলেননি। আমার কথা কি বলবেন? আমার সম্পর্কে বলার মতো কিছু নেই। আমি বরং ওনার সম্পর্কে অনেক কিছু বলতে পারি। বলুন, শুনি। মামুন হেসে ফেলল। মীরা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। অপরিচয়ের সংকোচ বলে কিছুই তার মধ্যে নেই। মামুনের মনে হলো এই মেয়েটি তার বোনের কিছুই পায়নি। বালিকা ভাব তার মধ্যে প্রবল। কেমন অবলীলায় পা নাচাচ্ছে। মীরা বলল, চুপ করে আছেন কেন? আপার কথা বলুন। তোমার আপা একা একা শ্মশানে ঘুরতে খুব পছন্দ করত। সে কি? হ্যাঁ, গ্রামের লোকজনদের ধারণা তোমার আপার সঙ্গে জিন আছে। কি বলছেন এসব? সত্যি কথাই বলছি। কেউ অদ্ভুত কিছু করলেই গ্রামের লোকজন মনে করে তার সঙ্গে জিন আছে। অদ্ভুত কাণ্ডটা সে করছে না, জিন তাকে দিয়ে করাচ্ছে। আপনি কি কখনো জিন দেখেছেন? না, তবে জিন নামানোর একটা আসরে ছিলাম। ওই গল্পটা বলুন। অনেক লম্বা ব্যাপার, আরেকদিন না হয় বলবো। আপনি আবার কবে আসেন তার কি কোনো ঠিক আছে? আজই বলুন। গল্প শুরু করা গেল না। জাহানারা শাড়ির আঁচলে ঘাম মুছতে মুছতে বসার ঘরে ঢুকলো। ক্লান্ত গলায় বলল, খাবার নিয়ে আয় মীরা, রান্না হয়ে গেছে। একটু পরে আনি আপা। উনি একটা জিনের গল্প মাত্র শুরু করেছেন। জাহানারা বিরক্ত গলায় বলল, গল্প আরেকদিন হবে। রাত হয়ে যাচ্ছে না? ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হলে উনি থেকে যাবেন, অসুবিধা কি? ভাইয়ার ঘর তো খালিই আছে। অকারণে বকবক করিস না তো। মীরা উঠে গেল। মামুন বলল, আপনার বোনটিকে চমৎকার লাগলো। একেবারে বালিকা স্বভাব। ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে, বিশ্বাসই হয় না। ইউনিভার্সিটিতে পড়ে? আপনাকে কে বলেছে? ও এবার মাত্র ক্লাস 10-এ উঠেছে। ওর একটা কথা বিশ্বাস করবেন না। মামুন হেসে ফেলল। প্রথমবারের মতো জাহানারা মনে হলো এই লোকটার হাসিটা তো বেশ সুন্দর, সহজ হাসি। সব মানুষ সরল ভঙ্গিতে হাসতে পারে না। মনের মধ্যে কুটিলতা তাদের হাসির মধ্যেও অদৃশ্যভাবে ছায়া ফেলে। মামুন বলল, আমি হুট করে আসায় আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করব কেন? বিরক্ত যে হয়েছেন এটা বুঝতে পারছি, তবু যেতে ইচ্ছা করছে না। জাহানারা কি বলবো ভেবে পেল না। মীরা এসে বলল, ভাত দেয়া হয়েছে। জাহানারা মা হাসিনা বিছানায় শুয়ে থাকলেও কোথায় কি হচ্ছে সব বুঝতে পারেন। আজ তার হাঁপানির টান উঠেছে। শ্বাস নেবার কষ্টের সঙ্গে যোগ হয়েছে গরমের কষ্ট। সন্ধ্যাবেলায় আধপাকালি মাথার যন্ত্রণায় ছটফট করছেন। তবু এর মধ্যে টের পেলেন অপরিচিত একজন যুবকের জন্য এ বাড়িতে রান্নাবান্না হচ্ছে। তিনি বুঝতে পারছেন যুবক জাহানারা পরিচিত। অফিস করা মেয়েদের অনেক পরিচিত পুরুষ থাকে।
এটা স্বীকার না করে উপায় নেই, কিন্তু তাই বলে তারা রাতে ভাত খাবার জন্য থেকে যাবে কেন? তারা কি জানে না একজন অবিবাহিতা মেয়ের কাছে রাত বিরাত যেতে নেই? মেয়ে বা মেয়ের আত্মীয় স্বজন কিছু মনে না করলেও আশেপাশে লোকজন আছে না? কেউ যদি হঠাৎ করে একটা কথা বলে ফেলে, তখন মানুষের মুখেই জয়, আবার মানুষের মুখেই ক্ষয়। মেয়ের নামে বদনাম বের হতে সময় লাগে না। কেউ একটা কথা বললে দর্শন সেই কথাটা 10 রকম করে 100 জনকে বলবে। হাসিনা বিছানায় উঠে বসে বেড সুইচে বাতি জ্বালালেন। এটা তার সংকেত। বাতি জ্বালানো মানে তিনি চান কেউ আসুক তার ঘরে। অন্ধকার ঘরের অর্থ হচ্ছে তিনি কারোর সঙ্গে কামনা করছেন না। মীরা ঘরে ঢুকল। হাসিনা বললেন, কে এসেছে? মীরা গম্ভীর গলায় বলল, আপার বন্ধু। আপার বন্ধু আবার কে? আছে একজন। এতদিন আপা কাউকে বলেনি বলে আমরা জানতে পারিনি, এখন জানলাম। তুই কি বলছিস? ঠিকই বলছি মা, খুব শিগগিরই এই বাড়িতে বিয়ে লেগে যাবে। হলুদ বাট, মেহেন্দি বাট, বাট ফুলের বউ। হাসিনা কাতর গলায় বললেন, জাহানারাকে ডেকে আনতো। মীরা মার পাশে বসতে বসতে বলল, এখন ডাকা যাবে না, ওরা দুজন সুখ দুঃখের কথা বলছে। হাসিনা অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। জাহানারা মতো মেয়ে নিজে একটা ছেলেকে পছন্দ করেছে, আলাদা একটা ঘরে বসে গল্পগুজব করছে, এই ব্যাপারটাই তার বিশ্বাস হচ্ছে না। এখন যদি ইলেকট্রিসিটি চলে যায়, ইলেকট্রিসিটি চলে গেলে অবস্থাটা কি হবে? ঢাকা শহরে ইলেকট্রিসিটির কোনো কি ঠিক ঠিকানা আছে? হাসিনার প্রায় দম বন্ধ হয়ে আসছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইচ্ছা করছে উঠে বসার ঘরে চলে যান এবং কঠিন গলায় বলেন, আয় ছেলে, তুমি কেমন ভদ্রলোক বলো তো, এত রাত পর্যন্ত? হাসিনার ভাবতে পারলেন না, ভাবা সম্ভবও নয়। দিনকাল পাল্টে গেছে, কিছু বলতে ইচ্ছা করলেও বলা যায় না। জাহানারা ঘরে ঢুকে শান্ত গলায় বলল, মা, উনি আপনার সঙ্গে দেখা করবেন। হাসিনা তীক্ষ্ণ চোখে তাকালেন। এই ঘরে বাল্ব 40 পাওয়ারের, পরিষ্কার কিছু দেখা যায় না। ওনার নাম মামুন, গ্রামে যখন পোস্টিং ছিল তখন আমাকে অনেক সাহায্য করেছেন। মামুন এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করল। হাসিনা তাকিয়ে আছেন তীক্ষ্ণ চোখে। ছেলেটা লম্বা আছে, এটা একটা ভালো দিক, তবে বয়স বেশি। জাহানারার চেয়ে 7-8 বছরে বড় তো হবেই, আরও বেশিও হতে পারে। গায়ের রং ময়লা। পুরুষ মানুষের গায়ের রং ময়লা হলে যায় আসে না, সভ্য ভদ্র বলেও মনে হচ্ছে। পা ছুঁয়ে সালাম করল। কেউ করে না, নিজে ছেলেমেয়েরা করে না তো অন্য মানুষ করবে? ছেলেটিকে তুমি বলবেন নাকি আপনি বলবেন ভেবে পেলেন না। মামুন বলল, আপনার শরীর কেমন? বাবা, আমি ভালো, তুমি বসো। আমি এখন যাই, অন্য একদিন এসে আপনার খোঁজ নেব। এই ভদ্রতাটুকু হাসিনার ভালো লাগলো। আবার আসবো বলেনি, বলেছে আবার এসে আপনার খোঁজ নেব। ছেলেটা মন্দ হবে না। বিয়ে শাদী অবশ্য পুরোটাই ভাগ্য, কিছুই বলা যায় না। হাসিনা বেশ আগ্রহ নিয়ে বললেন, বসো, একটু বসো। বলেই মনে হলো এতটা আগ্রহ দেখানো কি ভালো? মোটেই ভালো না। বসতে চাইলে বসবে, বসতে না চাইলে বসবে না। মামুন বসল না, সঙ্গে সঙ্গেই বিদায় নিল। যাবার আগে আরেকবার পা ছুঁয়ে সালাম করলে হাসিনা ভালো লাগতো, করল না। পুরনো দিনের মতো আদব কায়দা কি আর এখন আছে? নেই। ভালো ভালো জিনিস কিছুই থাকবে না। মামুন ঘর থেকে বেরুবার প্রায় সঙ্গে সঙ্গেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল, মুষলধারে বৃষ্টি। জাহানারা কেন যেন বারবার মনে হচ্ছিল আধভেজা হয়ে মামুন এক্ষুনি ফিরে আসবে। লেডিস ছাতা একটা ঘরে আছে, তা দিয়ে দেওয়া যায়, কিংবা থেকেও যেতে পারে, অসুবিধা কি? মামুন অবশ্য ফিরল না। এই ছিল আমার আজকের পাঠ। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। এর পরের পর্বটা থাকবে এই গল্পের শেষ পর্ব। আপনাদের কাছে গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। আপনারা যারা নতুন শুনছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।